ভাই এদিকে একটা মহাকাণ্ড ঘটে গেল। অনার থেকে এই যে এত বড় একটা বক্স আমাদের জন্য পাঠানো হয়েছে। আমাদের জন্য বললাম এই যে উপরে লেখা আছে স্যামসাং, স্টিকারটা খুলে ফেললে জিনিসটা আপনারও হয়ে যেতে পারে। বক্সটা কিসের দেখুন আগে, অনার ম্যাজিক V2 5G ফাইনালি স্মার্টফোনটা অফিসিয়াল বাংলাদেশে। আমি বলছিলাম এই ডিভাইস বাংলাদেশে খুব শীঘ্রই অফিসিয়ালি তারা লঞ্চ করবে। মনে আছে একটা আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দিয়েছিলাম, বাট তখন আমি এটা বুঝি নাই যে ওরা এত বড় একটা বক্সও দিতে যাচ্ছে। আচ্ছা এই বক্সটা কারা কিভাবে পাবেন সেটাও বলি, চলেন আগে খুলি ভিতরে কি কি আছে। ম্যাগনেটিক সুন্দর ব্যাপার স্যাপার। এই দেখুন ভিতরে ভাই আমি স্মার্টফোনের মেইন বক্সটা দেখতে পাচ্ছি। এই পাশে একটা ঘড়ি রয়েছে অনার ওয়াচ GS3 এবং এখানে একটা VIP কার্ড রয়েছে। ওরে ভাই ভিতরে একটা চকলেটও আছে, ইন্টারেস্টিং। আচ্ছা এই ঘড়িটা কিন্তু বেশ প্রিমিয়াম এবং এই ঘড়িটার আমার চ্যানেলে রিভিউ আছে। আমি যতটুকু জানি এটার প্রাইস অ্যারাউন্ড 13K, মানে 13,000-এর মতো। বাপরে বাপ এত টাইট কেন। এই হচ্ছে সেই ঘড়িটা। আচ্ছা ঘড়িটা আপাতত রাখি, কার্ডের ব্যাপারটা একটু দেখে নিই। আচ্ছা এটা হচ্ছে অনার প্রিমিয়াম সার্ভিস কার্ড। এইটার একটা প্রিমিয়াম ব্যাপার স্যাপার আছে। ব্যাপারটা হলো এরকম, যারা কিনা অনার ম্যাজিক V2 এই স্মার্টফোনটা প্রিবুক করবেন তারাই এই জিনিসটা পেয়ে যাবেন, এই কার্ড। এবং এই কার্ডটা থাকলে পরে আপনি এই যে আফটার সেল সার্ভিসে সবচাইতে প্রিমিয়াম সার্ভিসটাই পেয়ে যাবেন। ঘড়িটা ভালো লাগছে। এই ঘড়ি পাওয়া যাবে স্মার্টফোনের সাথে ফ্রিতেই। সো যারা এই মুহূর্তে প্রি অর্ডার করবেন তারাই শুধুমাত্র এই বড় বক্সটা পেয়ে যাচ্ছেন এবং বড় বক্সের সাথে এই ঘড়ি থাকছে, কার্ড থাকছে আর স্মার্টফোন তো থাকছেই, পাশাপাশি 10,000 টাকাও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো সব মিলে অনেক টাকা সেভ, মানে 23,000 টাকা তো আমি দেখতেই পাচ্ছি। পাশাপাশি এই কার্ডের একটা ভ্যালু আছে। প্রিবুক কবে থেকে কতদিন চলবে আমার ভিডিওর ডেসক্রিপশনে একদম ক্লিয়ারলি মেনশন করা থাকলো। এই হচ্ছে আপনাদের অনার ম্যাজিক V2। ম্যাজিক V2-র সবচাইতে বড় ম্যাজিকের জায়গা হলো এইটার থিকনেস। সুপার স্লিম স্মার্টফোন অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস, এটা আসলে সুপার স্লিম এবং আমি যতটুকু জানি ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট ফোল্ডেবল ডিভাইস এটাই। এখন প্রশ্ন থাকতে পারে ভাই এর যে কম্পিউটার রয়েছে ওরা কেন এত স্লিম করতে পারেনি, কি কারণেই বা ও এতটা স্লিম হয়ে গেল? প্রশ্নের উত্তর এই দেখুন, এর যে হিঞ্জ মেকানিজম, এর মতো এতটা কম থিকনেসের আসলে আমরা কোনো ফোল্ডেবল ডিভাইস রাইট নাও পাই নাই। ইভেন গত কয়েক মাসে আমার কাছে বেশ কয়েকটা ফোল্ডেবল ডিভাইস আসছিল। পার্সোনালি আমি দুইটা ডিভাইস ব্যবহার করছি একদম নিজের ডেইলি ড্রাইভার হিসেবে। সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এইটার হিঞ্জ মেকানিজম অনেকটাই চিকন, অনেকটাই থিকনেসে কম, আবার শক্তপোক্ত, যেহেতু এখানে টাইটানিয়াম অ্যালয় রয়েছে। এইটার মাঝে নিউ টেকনোলজির ব্যাটারি আছে যাকে বলা হয় সিলিকন কার্বন ব্যাটারি। সিলিকন কার্বন ব্যাটারি, এটার বিষয়টা হলো এরকম, ধরুন ওই একই সাইজের ব্যাটারি যদি লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার হয় তাহলে দেখা যায় বেশি পরিমাণ শক্তি সংরক্ষণ করতে পারে সিলিকন কার্বন। এই কারণেই ওরা এই স্মার্টফোনটা আসলে এত স্লিম করে মার্কেটে নিয়ে আসতে পারছে আর কি। সো সবকিছু মিলে এই স্মার্টফোনটা থিকনেসের দিক থেকে অনেকটাই কম। যেহেতু এর আগে আমি বেশ কয়েকটা ফোল্ডেবল ডিভাইস নিজে ব্যবহার করেছি, তো ওইগুলো না মানে আমার কাছে খুব একটা প্র্যাকটিক্যাল লাগেনি। একটা বাট খাড়ার মতো একটা ফিল দিত, যেখানে এই ডিভাইসটা অনেকটা রেগুলার যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো হয়ে থাকে ওরকম টাইপের একটা ফিল আপনাকে দিবে। আবার আপনি চাইলে এটাকে একটা ট্যাবের ফিলও নিতে পারেন বড়সড় করে। তখন ফোনটার থিকনেস দাঁড়ায় মাত্র 4.8 মিলিমিটারের মতো, তার থেকেও কিঞ্চিত কম। অন্যদিকে ফোল্ডেড অবস্থায় এর থিকনেস দাঁড়ায় 9.90 মিলিমিটার। তো বুঝতেই পারছেন এই থিকনেসেরও অনেক স্মার্টফোন রাইট নাও মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। সো অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস এটা বেশ স্লিম। রিয়ারটা গ্লাস ব্যাক ফ্রস্টেড। এই ধরনের ফোল্ডেবল প্রত্যেকটা ডিভাইসে দেখলাম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে। তো এই ফোনটাতেও আমরা দেখলাম হোম বাটনের সাথেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ফাস্ট এবং একুরেট। এর যে ফোল্ডেবল ডিসপ্লেটা রয়েছে এর স্ক্রিন সাইজ হলো গিয়ে 7.92 ইঞ্চ। এটা মূলত LTPO OLED প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দেয়। অবশ্যই আপনি HDR10+ এর সাপোর্ট পাবেন। 1600 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে ভিতরের এই ফোল্ডেবল স্ক্রিনটা। ফোল্ডেবল ডিভাইসের ডিসপ্লে অনেক বেশি রিফ্লেক্টিভ হয়ে থাকে, প্লাস মাজেস হাতের মানে দাগটাক এগুলো খুব সহজেই বসে যায় এতে। বাট এই ডিসপ্লেটা কম রিফ্লেক্টিভ মনে হয়েছে, বাট ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এটাও। অন্যদিকে সামনের যে স্ক্রিনটা রয়েছে এইটার সাইজ কিন্তু রেগুলার স্মার্টফোনের মতোই বলতে পারেন, 6.43 ইঞ্চ LTPO OLED প্যানেল। এখানেও 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে, HDR10+ এর সাপোর্ট আছে। বাট এইটা 2500 নিটস পিক ব্রাইটনেস। যেহেতু এই ডিভাইসটা আপনি আউটডোরে ম্যাক্সিমাম টাইমে হয়তো এই স্ক্রিনটাই ব্যবহার করবেন, যে কারণে ওরা এই ডিসপ্লের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়েছে এবং সেটা সত্যিই কাজে লাগছে। আর একে প্রোটেকশন করছে ন্যানো ক্রিস্টাল গ্লাস 2.0। দুইটা ডিসপ্লের এক্সপিরিয়েন্সই আমাদের খুবই দারুণ ছিল, তবে সামনের ডিসপ্লের রাইট সাইডটা হালকা কিন্তু একটু কার্ভ। ভিতরের ডিসপ্লেতে আপনি মিডিয়া কনজাম্পশন করলে হয়তো আপনার কাছে ভালো লাগবে, বাট এই ধরনের রেশিও আসলে মিডিয়া কনজাম্পশনের জন্য কতটুকু কাজের হয় আমার মনে হয় না যে খুব একটা কাজের হয়। বাট একটু বড়সড়, মানে রেগুলার স্মার্টফোনের চাইতে অবশ্যই একটু বড়সড় স্ক্রিন পাওয়া যায়। কিন্তু আপনি শুধুমাত্র মিডিয়া কনজাম্পশনের জন্য এই ডিভাইস কিনবেন তা তো না, অন্য কাজবাজ রয়েছে। বিশেষ করে কর্পোরেট লেভেলে যারা কাজ করেন, বিভিন্ন বিজনেস পার্সন রয়েছেন, তাদের দরকার পড়ে মাল্টিটাস্কিং লেভেলটা আরো এক ধাপ উপরে চলে আসে আর কি এই ধরনের স্মার্টফোনে। কারণ এত বড় জায়ান্ট স্ক্রিনে আপনি চাইলে অ্যাট এ টাইম কয়েকটা অ্যাপ রান করে, মানে পাশাপাশি রেখে উইন্ডোর মতো করে আপনি ইউজ করতে পারেন। ম্যাজিক V2-র ফোল্ডেবল ডিসপ্লের এই যে উপরে আমরা দেখছি রাইট কর্নারে সিঙ্গেল পাঁচল কাট আউট রয়েছে, যার সাইজটা আর একটু ন্যারো রাখলে আরো বেশি সুন্দর লাগতো আর কি।
অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস দুইটা ডিসপ্লে আমাদের কাছে ভালো লেগেছে। এই ফোনটা দীর্ঘদিন যাবত আমাদের কাছে আছে এবং ব্যবহার করতে গিয়ে আমি কোনো ধরনের প্যারায় পড়িনি। যেখানে আমি অন্যান্য ফোল্ডেবল ডিভাইসে দেখছিলাম যে সামনের স্ক্রিনটা অনেক বেশি চিকন টাইপের লাগে, ওটা দিয়ে রেগুলার কাজবাজও ঠিকভাবে করা যায় না, সেখানে এই স্মার্টফোনটা দিয়ে মনে হয় যেন রেগুলার কাজবাজ আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন বা রেগুলার স্মার্টফোনের মতোই ডিসপ্লেটা মনে হবে। স্মার্টফোনটি রান করছে ম্যাজিক ওএস 7.2 বেসড অন অ্যান্ড্রয়েড 13, আর এর প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, 16GB র্যাম এবং 512GB স্টোরেজ রয়েছে এই ডিভাইসে। তো র্যাম এবং স্টোরেজ এই জায়গায় মোটেই কম না, বড় সড়ো আছে। এবং এই যে প্রসেসরটা স্ন্যাপড্রাগন 8 Gen 2, এটা যথেষ্ট পরীক্ষিত, গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর, এটা সম্বন্ধে আমরা খুব ভালো করেই জানি। তবে অবশ্যই স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকে পিছিয়ে থাকছে। এই টাইমের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা স্ন্যাপড্রাগন 8 Gen 3 এই দেখছি। বাট এই ধরনের ফোল্ডেবল ডিভাইসের ক্ষেত্রে আমার মনে হয় এই যে প্রসেসরটা আছে এটাও গুড এনাফ, কারণ এইটা দিয়ে তো ভাই ওই লেভেলের গেমিংয়ের জন্য কেউ নিচ্ছেন না, আপনি মাল্টিটাস্কিং বা এই ধরনের কাজগুলোই বেশি করবেন হয়তো, সেক্ষেত্রে এই প্রসেসরটা কিন্তু গুড এনাফ এই স্মার্টফোনের সাথে। বাট কম্পেয়ার করতে গেলে ফ্ল্যাগশিপ লেভেলের অন্য ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি পারফরমেন্স সেকশনে সে কিছুটা পিছিয়ে থাকছে। এমনিতে ম্যাজিক ওএসের প্রতি আপনারা খুব সহজেই ভরসা রাখতে পারেন এবং এটা বেশ ক্লিন একটা ইউআই, প্লাস অ্যান্ড্রয়েডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউআই এর মধ্যে অবশ্যই থাকে। আর এখানে আমাদের প্রয়োজনীয় যত ফিচার দরকার হয় সমস্ত কিছুই আছে। আর যেহেতু এটা ফোল্ডেবল ডিভাইস, এটাতে ওই ধরনের ফিচারগুলো কিন্তু দেওয়া হয়েছে যেগুলো আপনি ডে টু ডে লাইফে ইউজ করতে পারবেন বা আপনার কাজকে ইভেন মাল্টিটাস্কিং লেভেলকে আরেকটু বেটার পর্যায়ে নিয়ে যেতে পারে এই ডিভাইসগুলো, এবং এটাকে সেভাবেই কাস্টমাইজ করা। অ্যাপ বুটিং টাইম বেশ ফাস্ট হলো এই ডিভাইসে এবং অ্যাট এ টাইম আমরা অনেক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারছিলাম। 15-16 টাকা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গিয়েও কোনো ধরনের প্যারায় পড়বে না এই ডিভাইসে অ্যাট এ টাইম, এবং দেখবেন সেগুলো ছেড়েও দিচ্ছে না বা ক্র্যাশ করছে না। এবং আমরা গেমিং করে দেখছিলাম, গেমিং রেজাল্টও বেশ ভালো ছিল এই ডিভাইসে। ছোট স্ক্রিনটাতেও প্লে করা যায়, আবার চাইলে আপনি এই যে বড় স্ক্রিনটা রয়েছে এটাতেও আপনি গেম প্লের এক্সপিরিয়েন্স বেশ ভালোই পাবেন। ইভেন ম্যাক্সিমাম গেমগুলোই দেখছিলাম এর স্ক্রিনের সাথে ঠিকঠাকভাবে ফিট হয়ে আসছিল। বাদবাকি 8 Gen 2 যুক্ত স্মার্টফোনগুলোতে যেমনটা পারফরমেন্স আমরা দেখি না, এই স্মার্টফোনটা ওটা ডেলিভার করতে পারছে। বাই দ্য ওয়ে, অনেক সময় দেখা যায় আমরা এই যে বড় স্ক্রিনটাতে কাজ করছি, রাইট? তো আমি দেখা যায় এখানে অ্যাপটা ওপেন করলাম এবং আপনি যদি এই স্ক্রিনে চলে আসেন দেখবেন যে একদম সাথে সাথে মানে ইনস্ট্যান্ট এই পাশের স্ক্রিনে কিন্তু সেটা সাইজ ঠিকঠাক হয়ে চলে আসবে। কোনো ধরনের ল্যাগ বা অ্যানিমেশন দিতে গিয়ে ডিলে করে এই ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি এই ডিভাইসে। পাশাপাশি আরেকটা প্রশ্ন থাকতে পারে, ভাই এই যে হিঞ্জ নিয়ে এত কথা বলেন, হিঞ্জটা শক্ত, আসলে কি শক্ত? আসলে এই দেখেন এটা কতটাই শক্ত। আমাদের এই কয়েকদিনের ব্যবহারে আমরা একদমই কোনো ধরনের মানে উল্টাপাল্টা ফিল পাইনি। ইভেন কখনো মনে হয়নি যে কোনো ধরনের বাজে সাউন্ড দিচ্ছে। তো আমার মনে হয় এই হিঞ্জ মেকানিজম নিয়ে আপনার আসলে প্রবলেম ফেস করতে হবে না এবং এটা যথেষ্ট শক্তপোক্ত। পাশাপাশি এই যে এটা যখন এভাবে আপনি বন্ধ করে দিচ্ছেন, একদম এই পাশ থেকে এ পাশে কিছুই দেখা যায় না, স্ক্রিনটা একদম ভাঁজ হয়ে এভাবে লেগে যায় আর কি। এছাড়াও স্ক্রিনের যে ক্রিজ, হ্যাঁ সেটা ভালো করে খেয়াল করলে আপনি দেখবেন, প্লাস হাত দিলেও ফিল পাবেন, কিন্তু নর্মাল ইউজেসে খুব একটা এটা চোখে পড়ে না। রিয়ারে তিনটা শুটার আছে। মেইন শুটার হলো গিয়ে 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটার 20 মেগাপিক্সেলের যেখানে টেলিফটো জুম লেন্স রয়েছে, এটাতে আপনারা 2.5x অপটিক্যাল জুম পাবেন। এছাড়াও 50 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড শুটার আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল বোথ। এর যে মেইন শুটার সেখানে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখছি, ভালো ডাইনামিক রেঞ্জ, শার্পনেসও ভালো, ইভেন কালারটাও ভালো লাগার মতো, বাট একদম ন্যাচারাল টোনে কালার দিচ্ছে না, একটু টুইক করে প্রেজেন্ট করছে, সুন্দর লাগছে সেটাকে। অবশ্যই ছবিগুলো অবশ্যই আপনাকে ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিভাইসের ফিল দিবে, তবে একদম টপেস্ট ফ্ল্যাগশিপ ফোনের সাথে কম্পারেবল নিতে গেলে অবশ্যই কিছুটা পিছিয়ে থাকছে। আর এই ধরনের ফোল্ডেবল ডিভাইসগুলো আসলে একেবারে টপেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইসকে ওইভাবে টক্কর দেয় না, এইটার হিসাবটা একটু আলাদা হয়, এটাও আপনারা জানেন। কিছু কিছু ছবির ক্ষেত্রে আমরা ওয়ার্ম টোন লক্ষ্য করছিলাম, বিশেষ করে আউটডোরে সানলাইটে এই ধরনের ছবিগুলো একটু ওয়ার্মিশ হয়ে আসছিল। তবে এর যে আলট্রাওয়াইড শুটারটা রয়েছে ওইটা রেজলিউশন মোটামুটি ভালো, বাট একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দেয় এবং ব্ল্যাক বা শ্যাডোতে আমরা দেখছিলাম এটা ততটা ডিটেইলে রাখতে পারছে না আর কি। নাইট মোডের ছবিগুলো আমার কাছে একটু বেশি কন্ট্রাস্টি লাগছে, যদিও হাইলাইট পেলে ওগুলোকে আবার সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে, একটু সফট করে আর কি তুলনামূলকভাবে ডেলাইটের সাথে কম্পেয়ার করতে গেলে, বাট খুব একটা নয়েজ ক্লিনের দেখা আবার পাবেন না। তবে আলট্রাওয়াইডটা নাইট মোড আবার ততটা ভালো রেজাল্ট দিতে পারেনি, যেখানে আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল, যেহেতু এটা 50 মেগাপিক্সেলের একটা শুটার প্লাস বেশ দামি একটা স্মার্টফোন। আর বলছিলাম টেলিফটো জুম লেন্স রয়েছে, আপনি 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন, সে পর্যন্ত লসলেস জুমে ছবি তোলা যায় এবং সেগুলো ডিটেল মোটামুটি ভালো, যদিও এটার কালারটা আবার মেইন ক্যামেরার থেকে বেশ কিছুটা আলাদা লাগলো। আর এটা বিশেষ করে কাজে লাগবে আপনার পোর্ট্রেট মোডে, এবং পোর্ট্রেট মোডের ছবিগুলো কিন্তু ভাই বেশ ভালো ছিল এই ডিভাইসের। আপনি 1x 2x 2.5x এ ছবি তুলতে পারবেন, 2x এবং 2.5x এর ছবিগুলো কিন্তু দুর্দান্ত ছিল এবং সেগুলো মানে অনেকটা ডিএসএলআর টাইপের একটা ফিল দেয়, প্লাস হিউম্যান বডি শেপটাকে একদম পারফেক্টলি প্রেজেন্ট করতে পারে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও অনেকটা ন্যাচারাল লাগে। আবার এজ ডিটেকশনও আমরা ভালো দেখছি, স্কিনটাতে বোঝা যায় যে হালকা একটু স্মুথ করে দিছে, বাট দাড়ি টাড়ি চুল টুল এরিয়া আবার মোটামুটি শার্পনেস
ডিভাইসেরা খালি ট্রাই করে। আমার কাছে পোর্ট্রেট মোডটা মোটামুটি ভালোই লাগছে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুটাই 16 মেগাপিক্সেলের কভার ডিসপ্লে, ভিতরে ডিসপ্লে, এবং দুটো রেজাল্ট না একদম সিমিলার টাইপের আমার কাছে লাগছে। বেশ কিছু ডিভাইস আমরা দেখছিলাম যেগুলোর এই কভার ডিসপ্লেটার ক্যামেরাটা একটু বেশি ভালো হয়, ভিতরটা একটু খারাপ, বাট এটার ক্ষেত্রে দুটাই সেম টাইপের আমরা পেয়েছি। তো আপনি দুটো দিয়ে চাইলে সেলফি টাইপে তুলতে পারবেন। যা দেখলাম ওই যে ফেসকে হালকা একটু অন্য কালার টোনে একটু গোলাপি টাইপের একটা ভাব নিয়ে আসে আর কি, আর হালকা একটু সফট করে, বাট এর বাইরে মোটামুটি শার্পনেস ডিটেল ঠিকঠাক আছে। ইভেন ডাইনামিক রেঞ্জও অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালোই আমরা দেখছি। তবে আপনি চাইলে কিন্তু হাই রেজলিউশনের সেলফি তুলতে পারেন, এমনকি আলট্রা ওয়াইড দিয়েও সেলফি তুলতে পারেন, যেটা এই যে এই স্ক্রিনটাকে ব্যবহার করে আপনি চাইলে এইভাবে দেখেও ছবি তুলতে পারেন, এই যে এইভাবে আর কি। সো সেই কাজটা করা যায়। পাশাপাশি এটাকে কিন্তু যে ল্যাপটপ মোডে রেখে কোনো একটা জায়গায় ট্রাইপড না থাকলে আর কি এভাবে রেখে নিজেরা চাইলে ছবি তোলা যায় দূর থেকেই। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 60 FPS, আর সামনে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 4K 30 FPS। দুইটা ভিডিও স্যাম্পল আপনাদের জন্য দেওয়া থাকলো, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এর ভিডিও কেমন লেগেছে, মানে ফ্ল্যাগশিপ লেভেলে সে বিট করতে পারছে কিনা। স্টেরিও স্পিকার আছে, লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয়, কোনো ধরনের ডিস্টরশন পাইনি। ইভেন আমরা চেক করে দেখছিলাম এর ইয়ারপিসের সাউন্ড, ওইটার সাউন্ডও ঠিকঠাকই আছে। ব্যাটারি আছে 5000 mAh এবং বক্সে পেয়ে যাবে 66 ওয়াটের চার্জিং সিস্টেম। দ্যাটস ওয়াই আমরা এই ডিভাইস থেকে কিন্তু ভালো ব্যাকআপ পাচ্ছি। অ্যাজ এ ফোল্ডেবল ডিভাইস বা ডুয়াল স্ক্রিনের ডিভাইস এটা ব্যাটারি ব্যাকআপ খারাপ না, 5.5 থেকে 6 ঘন্টার মধ্যে ছুটি এটাকে ভালোই বলা যেতে পারে। তো এখন প্রশ্ন হলো Honor Magic V2 বা এই ধরনের ফোল্ডেবল ডিভাইসগুলো আসলে কারা কিনে বা কাদেরকে টার্গেট করে বলতে পারেন ম্যাজিক V2 বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। ওই যেটা বললাম কর্পোরেট লেভেলের বা বিজনেস লেভেলের পার্সনদের, এবং দামটাও সেই লেভেলেই আছে। এই জিনিসের অফিসিয়াল প্রাইস বাংলাদেশে হলো মাত্র 1,99,999 টাকা। তার মানে 2 লাখ টাকা থেকে 1 টাকা কম আছে। তা 2 লক্ষ টাকার একটা ডিভাইস কিনবেন নাকি? কে কে কিনছেন কমেন্ট করে জানাবেন। কিন্তু এই ডিভাইসটার দাম অবশ্যই আরো কিছুটা কম হওয়া উচিত ছিল। তবে আমার মনে হয় আপনি যদি প্রিবুক করেন তাহলে আপনি লাভজনক জায়গায় থাকবেন। মানে আপনি একটা ঘড়ি পেয়ে যাচ্ছেন 13,000-এর, আবার 10,000 টাকা ডিসকাউন্ট, এই জায়গাগুলো ঠিকঠাক আছে। আর যদি চিন্তা করে থাকেন আমি এই ডিভাইসটাই কিনবো কিন্তু কয়েকদিন পরে কিনবো, তাহলে কিন্তু ভাইয়া একটু আপনি লসে চলে যাচ্ছেন। সো কিনলে এখনই আমার মনে হয় প্রিবুক করা উচিত। আর ওনারকে বলবো ওরা খুব ভালো করছে, এই ধরনের একদম ফ্ল্যাগশিপ ডিভাইস মাত্র এসেই লঞ্চ করে ফেললো, খুব ভালো। বাট আর একটু অ্যাগ্রেসিভ প্রাইসিংয়ে রাখলে আরো বেশি সুবিধা হয় আমাদের জন্য। আর দাম যেমনই হোক না কেন, ডিভাইসটা আপনাদের কাছে কেমন লাগছে, দামটাকে একটু দূরে রেখে এমনিতে নতুন যে টেকনোলজি বা যা যা তারা ব্যবহার করছে সেগুলো কেমন লাগলো আপনাদের কাছে, ওটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।